স্পেনের মিডফিল্ড যদি আপনি দেখেন দ্য বেস্ট, এবং তাদের ধারে কাছে আর কেউ নাই। রদ্রি, ওলমো, পেদ্রি, এরা তিনজন মিলে যা করছে মানে একেবারে আনবিলিভেবল। ফলে আজকের ম্যাচটায় বেলজিয়ামের সঙ্গে একটা দারুণ ম্যাচ হবে। প্রেডিকশনই যদি আপনার কাছে জানতে চাই, এবারের সেমিফাইনাল পর্যন্ত তো আমরা একটা আশা আসলে দেখতেই পাচ্ছি যে ফ্রান্স অলরেডি তাদের টিকিটটা কেটে ফেলেছে। ফাইনালটা কি হতে পারে আপনার কি মনে হয়? প্রেডিকশন, জাস্ট প্রেডিকশন তো এই পাশ থেকে ফ্রান্স, ওই পাশ থেকে আর্জেন্টিনা। গেলবারের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবং এটাই আসলে হয় ওয়ার্ল্ড কাপে, মানে একটা করে ফেজ যায়। ধরুন 1986 এবং 1990 তে দুটো ফাইনাল খেলেছে আর্জেন্টিনা জার্মানি, এরপর 94 থেকে 2 পর্যন্ত ফাইনাল খেলেছে ব্রাজিল, তারপর ধরুন এখন ইটস টাইম ফর ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা, যারা আসলে 18 পরে দেখেন আপনি 22 গেল এবং এটা আসছে। সো এটাই আসলে হওয়ার কথা। এন্ড নাওডেজ কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার যে উত্তাপটা ছিল, সেই উত্তাপটা লাতিন ক্লাসিকো বাদ দিলে যদি আমি বলি, ওই রকম হাই ভোল্টেজ ম্যাচ, ওরকম ব্লকবাস্টার থ্রিলার বলতে কিন্তু ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচটাকে একেবারে সবার তালিকার উপরেই রাখা যায় একদম। এবং এই দুটো দলের একটা দারুণ দ্বৈরথ হয়ে গেছে গত বিশ্বকাপ থেকে বিশেষ করে। এবং এই ম্যাচে আপনি যদি দেখেন আর্জেন্টিনা না থেকেও আলোচনা ছিল বিকজ অফ রেফারি। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো 5টা ম্যাচ অফিসিয়াল 5টা একই দেশ থেকে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই একটু আলোচনার জন্ম দিয়েছিল। আমার মনে হয় ফিফাও সেটাই চেয়েছিল, একটু আলোচনা হোক, মানুষ যেহেতু অনেক রকম বিতর্ক হচ্ছে রেফারিং নিয়ে। সো আর্জেন্টিনার ম্যাচে ফ্রান্স রেফারি, ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার রেফারি, খুব ইন্টারেস্টিং। এবং এই যে ফ্রান্স আর্জেন্টিনার যে আসলে সম্ভাব্য যে তারা ফাইনালিস্ট, এটা মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে থেকেই মানে আমার পার্সোনালি তো বিশ্বাস ছিল, এবং অনেকে এটা বলছিলেন, তো এটাই হওয়ার কথা। কারণ ফ্রান্স যে লেভেলে ফুটবল খেলছে সেই লেভেলের কাছাকাছি ফুটবল খেলছে আর্জেন্টিনা। আমি বলবো না যে ফ্রান্সের চেয়ে বেটার খেলছে, কারণ আর্জেন্টিনার অনেক স্পেশালি গত দুটো ম্যাচে রাউন্ড অফ 32 এবং 16 আমরা আর্জেন্টিনার কিছু উইক লিংকস আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট ম্যাচটাতে তো রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল যে কি হবে এরকম একটা অবস্থা। তবে ইন্টারেস্টিং হবে যদি ফ্রান্সের সঙ্গে স্পেন সেমিফাইনালে যেতে পারে, কারণ স্পেন হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করে নাই, এবং এই ফ্রান্সকে থামানোর জন্য মানে স্পেন হ্যাড দ্য বেটার অ্যাবিলিটি দ্যান এনি আদার টিম। আমি বলবো আর্জেন্টিনার চেয়েও এবার ওয়ার্ল্ড কাপে স্পেনের বেশি সম্ভাবনা আছে ফ্রান্সকে ঠেকানোর, কারণ তারা যেরকম অর্গানাইজ ফুটবল খেলছে। এবং এই ওয়ার্ল্ড কাপের মিডফিল্ড, ধরুন আমরা তো ওয়ার্ল্ড কাপের আগে বলছিলাম পর্তুগালের মিডফিল্ড অনেক ভালো, এই ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি আর্জেন্টিনার মিডফিল্ডের কথা হচ্ছে ফ্রান্সের, বাট স্পেনের মিডফিল্ড যদি আপনি দেখেন দ্য বেস্ট, এবং তাদের ধারে কাছে আর কেউ নাই। রদ্রি, ওলমো, পেদ্রি, এরা তিনজন মিলে যা করছে মানে একেবারে আনবিলিভেবল। ফলে আজকের ম্যাচটায় বেলজিয়ামের সঙ্গে একটা দারুণ ম্যাচ হবে, আই হোপ এক্সপেক্ট। কিন্তু যদি স্পেন যায় সেমিফাইনালে, তখন আসলে ওই ম্যাচটা 50-50 হয়ে যাবে। তখন আর এত কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারবো না যে ফ্রান্স উইল প্লে দ্য ফাইনাল। ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্স, আমি এই আলোচনাটাই আসতাম। স্পেন বেলজিয়াম ম্যাচ রাতে আরও একটা সবার আগ্রহের তুঙ্গে থাকা একটা ম্যাচ, কারণ স্পেন কি করবে না করবে এটা নিয়ে সবার আগ্রহ থাকে। সেখানে লামিন ইয়ামালের পারফরমেন্স, লামিন ইয়ামালকে নিয়ে আসলে সবার এক্সপেকটেশনটা অনেক বেশি, যেমন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সবার এক্সপেকটেশন একেবারে হাই থটসে থাকে অলওয়েজ। সো সেই জায়গাটাতে লামিন ইয়ামাল এবার আলো ছড়াতে পারছেন না। লামিন ইয়ামালের জায়গাটা থেকে তার তো অনেকগুলা অপশন ছিল যে সে এই দলটাকে আরো অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারতো। লামিন ইয়ামালের সবচেয়ে বড় অপশন ছিল মরক্কোর হয়ে খেলা, এবং সেটা খেললে দারুণ একটা ব্যাপার হতো, বিকজ আসলে এই মরক্কোর দলটার ওটার একটা অভাব ছিল, একটা দুর্দান্ত ফিনিশার, একটা দুর্দান্ত ধরুন যে আসলে গোল করবে। এইটা সাইবরি ছিলেন, সেটা না থাকে। আচ্ছা, ইয়ামালের প্রসঙ্গে ছিলাম। সো ইয়ামাল যেহেতু স্পেনের হয়ে খেলছে, এবং স্পেন অতিরিক্ত ইয়ামাল নির্ভরতা খুবই মানে প্রকট একদম প্রথম ম্যাচ থেকে। এবং ইয়ামালের যেটা এবার হয়েছে, তিনি একটা ইনজুরি থেকে এসেছেন, ফলে একজন ফুটবলার, যেটা হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে হয়েছে, দেখেন কি দুর্দান্ত সিজন কাটিয়ে এসে ওয়ার্ল্ড কাপে তিনি ফ্লপ। কারণ হচ্ছে ইট টেকস টাইম, এবং যে ছিল অ্যাথলেটিকোতে, এবং যে পরিমাণ হচ্ছে ধরুন তাকে প্রেশার নিতে হয় ওয়ার্ল্ড কাপের মঞ্চে, অ্যাট দ্য সেম টাইম ধরুন ওই একটা প্রেশার থাকে, এই সব কিছু মিলে ইয়ামালের উপর অতি নির্ভরতা খুব মানে দৃশ্যমান। কীরকম দৃশ্যমান? প্রথম ম্যাচে সে যখন 80 মিনিটের পর নামলো, স্পেনের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল কেপ ভার্দে, সেই ম্যাচটা তারপরে তারা ড্র করেছে। এরপর দেখেন প্রত্যেকটা ম্যাচে পার্থক্য করে দিয়েছে ইয়ামাল। এবং লাস্টের যে রাউন্ড অফ 16-এ স্পেন যে ম্যাচটা খেলেছে, সেখানে প্রত্যেকটা আক্রমণ তারা ইয়ামালকে কেন্দ্র করে করছিল, রাইট উইং দিয়ে প্রত্যেকটা বল দিক দিয়ে, এবং প্লেয়ার টিমগুলো এখন তাদের স্ট্র্যাটেজি থেকে ইয়ামালকে আটকানো এবং ইয়ামালের সঙ্গে বলের কানেক্টিভিটি বন্ধ করা। ফলে ইয়ামাল যখন স্ট্রাগল করে, পুরো স্পেনই স্ট্রাগল করছে। এই জায়গাটাই ধরুন অফকোর্স এটা দুদিক থেকে। এখন ইয়ামালের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে তিনি আসলে কিভাবে, এবং কোচ তাকে কিভাবে ব্যবহার করতে পারেন, তাকে কি একবার ফলস নাইন হিসেবে খেলিয়ে দেখতে পারেন কিনা। প্রবাবলি দ্যাট কুড বি আ বেটার অপশন
যেটা ধরুন লিওনেল মেসির ক্ষেত্রে করা হয়েছিল বহু বছর আগে। কারণ ইয়ামাল এখন খুবই প্রেডিক্টেড হয়ে গেছেন ওই জায়গাটায়, এবং সবার এখন নজর থাকে ওইখানে, এবং ইয়ামাল যখন ওই জায়গা থেকে বল যোগান দিতে পারছে না বা সে গোল করতে পারছে না, ফ্রান্স ভুগছে, স্পেন ভুগছে। ফলে অফকোর্স এইটাই হচ্ছে মেইন রিজন যে ইয়ামাল কেন সেভাবে আলোচনা হতে পারে। একে তো তার ইঞ্জুরি থেকে তিনি এসছেন, এবং অ্যাট দ্য সেম টাইম তার খেলাটা আসলে খুব প্রেডিক্টেড হয়ে গিয়েছে।